আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 19শে মার্চ, আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে স্বাধীনতা দিবস। আর এই দিবসকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধের শহীদ 30 লাখ রক্তের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি বাংলা নিউজ টিভি। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমাদের সঙ্গে আমাদের সিও ডক্টর রফিক আলম আছেন। আমরা স্বাধীনতা নিয়ে কথা বলবো। স্বাধীনতা সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে। সে বক্তব্য হলো, মানুষ স্বাভাবিক সহজাত প্রবৃত্তি হচ্ছে অন্য মানুষকে পরাধীন করে নিজেদের স্বার্থ আদায় করে। আমরা বাঙালিরা দীর্ঘ সময়ব্যাপী আমাদের স্ত্রীদের যে যাতনা দিয়েছি, এটা বোধহয় আমরা নিজেরা অনুভব করি না। আমেরিকা আসলে হয়তো কিছুটা অনুভব করে না। দ্বিতীয় কথা, পাকিস্তান থাকাকালীন সময় দীর্ঘ সময় পাকিস্তান মনে করতো যে বাঙালিরা মুসলমান নয় এবং বাঙালিরা পাকিস্তানকে রক্ষা করবে না, তাদের দেশকে রক্ষা করবে না। কারণ একটাই, পাকিস্তানরা যেভাবে বিহেভিয়ার করে বাংলাদেশ বিহেভিয়ার স্বতন্ত্র ছিল। সেখানে আমরা বিদ্রোহ করেছি, বিদ্রোহ করে বাংলাদেশ করেছি, যেটা স্বাধীন বাংলা হয়েছে। তো সেখানে থিওরিটা হচ্ছে এই, সবসময় এক জাতিগোষ্ঠী আরেক জাতিগোষ্ঠীকে সাপ্রেস করতে চেষ্টা করবে। ওই জাতিগোষ্ঠী যখন বিদ্রোহ করে সাকসেসফুলি তাকে স্বাধীনতা বলে। আচ্ছা, এবার বাংলাদেশে আসুন। বাংলাদেশ হওয়ার পর আমরা কি করেছি? বাংলাদেশ হয়েছে, উপজাতিদের স্বাধীনতাটা আমরা আর দিচ্ছি না। আমরা পাকিস্তান থেকে ডিপ্রেশন থেকে খুব সদ্য স্বাধীনতা পেলাম। এখানে যে চাকমা উপজাতিটা আছে তাদের আমরা বাঙালি মধ্যে রাজি না, তাদের পিটাসি মারছি, তাদের মেয়েদের রেপ করছি। কাজে স্বাধীনতা একটা সাংঘাতিক একটা সোনার হরিণের মতো আমার কাছে মনে হচ্ছে। সবসময় এক জাতিগোষ্ঠী অন্য জাতিগোষ্ঠীকে ডিপ্রেশন করে সাপ্রেশন করে তাদের স্বার্থ আদায় করতে চেষ্টা করবে, আর সেই জাতিগোষ্ঠী ততক্ষণ না বিদ্রোহ করে। তো এইবার বলেন ডক্টর রফি, আপনার কি ধরনের? আসলে আমি কুদ্দুস ভাইয়ের কোনো প্রশ্নের উত্তরে যাব না আজকে, তার কারণ উনি যে প্রশ্ন উত্থাপন করেছেন সেগুলো অলরেডি উনি নিজেই কিছুটা ব্যাখ্যা দিয়েছেন। তো আমি যেটা আজকে বলবো আমাদের দর্শকবৃন্দকে, সেটা হচ্ছে যে আমরা আজকে 40 বছর হয়ে গেল অলমোস্ট, দেশ স্বাধীন হয়েছে। আমরা কি পেলাম এবং কোথায় যাচ্ছি এবং কোথায় ছিলাম। তো কোথায় ছিলাম যদি ধরি, তাহলে তো আমার মনে হয় যে 1990 সাল পর্যন্ত আমরা অন্ধকারই ছিলাম। আমি আর বিস্তারিতভাবে যাব না যে কোন পার্টি দেশ শাসন করতো, শাসন তো না, দুঃশাসন করতো, বা কারা কিভাবে দেশকে শোষণ করছে, সেদিকে আমি যাচ্ছি না। তো বর্তমানে যে দেখা যাচ্ছে যে 1990 সালের পর থেকে দেশের সামহাও মানে রাজনৈতিকবিদদের কারণেই হোক আর জনগণের কারণেই হোক, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। তবে আমি একটু বিশেষভাবে বলতে চাই, এখানে জনগণের উদ্দীপনা একটু বেশি। কাজে আমি পুরোপুরি ক্রেডিটটা আমাদের রাজনীতিবিদদের দিতে চাচ্ছি। এখানে আমার কিছু কথা আছে, কথা এগিয়ে যাচ্ছে, আমি এগ্রি করছি না আপনার সঙ্গে। এগিয়ে যাচ্ছে, কিছুতে এগোচ্ছি। দেশ স্বাধীন হয়েছে, অনেক অ্যাম্বাসেডার হয়েছে, ঢাকায় অনেক বিল্ডিং হয়েছে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু লেস দেন $2, লেস দেন $1, 70-80% লোক সেখানেই আছে। এগোছে কিছু অংশ, একটা ছোট্ট অংশ অনেক বড় লোক হয়েছে। যা হয় যে কোনো স্বাধীন দেশ হলেই ভাঙ্গা গড়ার সময় একটা সাংঘাতিকভাবে কিছু লোক ফুলে ফেপে ধনী হয়। হাউজিং সেক্টর খুব বড় হয়েছে, কলেজে অনেক টাকা পয়সা হয়েছে। ঢাকায় যারা ফিরে আসে তারা দেখে যে ঢাকা অনেক বড় বড় বিল্ডিং হয়েছে, কিন্তু পার্সেন্টেজ হিসাবে কয় পাউন্ড মাংস খায় একজন মানুষ, কয় পাউন্ড মাছ খায়, প্রতি মানুষের 3 বেলা প্রত্যেকটা মানুষ খেতে পারে কিনা, রিকশাওয়ালাদের কত পারিশ্রমিক, এগুলো নিয়ে আপনি যদি কিছু বলেন। এখন কথা হলো যে এগুলো তো বিস্তারিত আলোচনা। তো আমি খালি কিছু, যেহেতু কুদ্দুস খান এই প্রশ্নগুলো তুলেছে, এগুলো এক একটা নিয়েই অনেকক্ষণ আলোচনা করা যেতে পারে, আমরা শুরু করতে পারি। তবে আমরা এখন যেটা আমি কিছু পরিসংখ্যান আপনাদের দিব, সেটা আমার পরিসংখ্যান না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক
এবং ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ওরা এই পরিসংখ্যানগুলো দিয়েছে। তো প্রথমে আমি বলবো যে বাংলাদেশের এখন মাথাপিছু আয় বেড়ে গিয়ে প্রায় $500 কাছাকাছি পৌঁছেছে। তো এটা অবশ্যই একটা উৎসাহজনক ঘটনা, কারণ আমরা একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা কিন্তু শুধু ঋণাত্মক দিকটাই দেখি এবং ধনাত্মক দিকটা দেখি না, মানে নেগেটিভ সাইড। হ্যাঁ, নেগেটিভ সাইড। এখন আমরা বাংলাও ভুলে গেছি নাকি, ঋণাত্মক বলে আর বুঝি না। না, নেগেটিভটা বেশি জনপ্রিয়, ঋণাত্মক শব্দটা জনপ্রিয় না। ঠিক আছে। তো এখন তো মাথাপিছু আয় বেড়েছে, হ্যাঁ, এবং আমরা খুব সম্ভবত আজকে থেকে 10 থেকে 15 বছর বা ম্যাক্সিমাম 20 বছরের মধ্যে একটা মধ্য ইনকাম বা মধ্য আয়ের দেশ হিসাবে বিশ্বে পরিচিত হব। এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। কারণ এখন বিভিন্ন অর্থনীতিবিদরা বলছেন যে বাংলাদেশে এখন বিরাট একটা সুযোগ, কারণ দেখা গেছে যে বাংলাদেশের শ্রমের মূল্য খুব কম, সেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হতে বাধ্য। কোনো অভিযোগ নেই, থাকবেই বাকি। ভালোবাসার পেয়ালাটা ঝুলছে সুন্দর কারুকাজ খচিত শিখে,
পায়ের তলায় শুধুই ঝরা পাতার আর্তনাদ। অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। ছোট্ট একটি নীড়ের আশায় প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম। জানি কি অপরাধে কিছু না বলে তুমি চলে গেলে। অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। তোমার যাওয়ার পথে নিভে গেছে আশার প্রদীপ। বেদনার মেঘগুলো কান্না হয়ে দু চোখের দিয়ে ধুয়ে গেছে সব দুঃখ। অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। মন মন্দিরে এখন আর তোমার নামের পুজো হয় না। সন্ধ্যা হলে ভালোবাসার সংখ্যাটা কেউ আর আগের মতো বাজায় না। তৌরাত রেস্টুরেন্টে লস অ্যাঞ্জেলেসের সুধীজনের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ডক্টর জয়নাল আবেদিন, জনাব মিজান শাহিন, শিউলি মিজান, জনাব হোসেন সাইদ বাবু, জনাব শাহ আলম, জনাব মানিক, জনাব মইনুল, জনাব খালেক। এছাড়াও সভা চলাকালীন সময়ে ফোনে জনাব আবু হানিফা, জনাব আহমেদ কবির ও কুদ্দুস খানের সাথে যোগাযোগ রক্ষা করে চলা হয়। সভায় প্রথমে স্বাধীনতায় আত্মদানকারী শহীদদের সম্মানার্থে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। অতঃপর স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। সেখানে দুঃখের সাথে উল্লেখ করা হয় যে বাংলাদেশ ডে প্যারেডে স্বাধীনতা দিবস কথাটি কখনো উল্লেখ করা হয় নাই। এই সভায় মূল এজেন্ডা ছিল আগামী 16 ও 17 এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব। পহেলা বৈশাখ উপলক্ষে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া দল মত নির্বিশেষে যে কেউ ব্যক্তি বা দলগতভাবে $100 বিনিময়ে আয়োজক হতে পারবেন। $100 বেশি দিলেও কোনো কনভেনার বা প্রেসিডেন্ট পদ আয়োজকদের মধ্যে থাকবে না। মার্চ তৌরাত রেস্টুরেন্টে কবি মতিয়ার রহমানের কবিতার বই বাসন্তী রঙের শাড়ির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছিল লিটল বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে। দুর্ভাগ্যবশত কবি মতিয়ার রহমানের অসুস্থতা হেতু অনুপস্থিতির জন্য আয়োজনটি কবি মেলায় পরিণত হয়। লস অ্যাঞ্জেলেসের স্বনামধন্য কবি চাঁদ সুলতানা কামরুন, কবি ম্যাকলিন, কবি খালেক, কবি বুলবুল সিনহা, কবি হোসেন সাইদ বাবু, জনাব শাহ আলম ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বাংলা পাঠশালার বাবু কবিতা সম্বন্ধে বক্তব্য দেন ও সভার শেষে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কুদ্দুস খানের অনুরোধে বুলবুল সিনহা বাসন্তী রঙের শাড়ি থেকে একটি প্রেমের কবিতা আবৃত্তি করে শোনান। সুহাসিনী কবি চাঁদ সুলতানা কামরুন ও অন্যান্য সকল কবিসহ মুক্তা সিনহা, মোফাজ্জল ঢালির কবিতা আবৃত্তি আয়োজনটিকে ছন্দময় করে তোলে। অভিযোগ? না, কোনো অভিযোগ নেই। থাকবেই বাকি। কুদ্দুস খান, বাংলা নিউজ টিভির থেকে বলছি। আমাদের সাথে আছে মুশফিক প্রধান, উনি অংশবিশেষ স্থানীয় সংবাদ পড়ছেন। 13ই মার্চ লং বিচে তার নিজস্ব বাসভবনে অনুজ প্রতিম, নুরুল আফসার রানা এবং মিসেস রানা, সুমি রানার বেবি শাওয়ার অনুষ্ঠিত হয়ে গেল। এই ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান হলেও অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে জনাব রানার সব ভাই, প্রায় 8জন ভাই, তারা সবাই এখানে থাকেন, মাও এখানে থাকেন এবং তারা কাছাকাছি থাকেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এবং আমাদের নিউজ গ্রুপ পক্ষ থেকে আমরাও সেখানে আমন্ত্রিত হয়েছি। প্রায় সকলেই ছিলাম আমরা। হ্যাঁ, আমি ছিলাম, আপনি ছিলেন, পান্না খান ছিল, ইভা খান। তো আমরা মোটামুটি নিউজ টিভির মেইন অংশটা এখানে ছিলাম, শুধু আমাদের সিইও ডক্টর রফিক ছাড়া আমরা সকলে উপস্থিত ছিলাম। আমরা জনাব রানা এবং সুমি রানার আসন্ন সন্তানের কল্যাণ কামনা করছি আমাদের টিভির পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে। খুব একটা আন্তরিকতাপূর্ণ ছিল অনুষ্ঠানটা এবং সেখানে খাবার দাবার ব্যবস্থা ছিল অত্যন্ত সুস্বাদু। একটা প্রত্যেকে জোগাড় করছে জানি না, খুবই অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হয়েছে। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে বোধহয় ক্রেডিটটা দেওয়া যায় আলামিন, বাংলাদেশি মালিকানাধীন জনাব মুন্না ভাইয়ের যে দোকান, সেখান থেকে খাবার দাবারের ব্যবস্থা করা ছিল এবং
একটি বেবি শাওয়ারের জন্য দেশের আদলেই বেশ কিছু ভর্তার সাথে মোগলাই খানা ছিল এবং সবাই বেশ উপভোগ করেছেন। দেশীয় একটা আমেজ ছিল এবং খাওয়াটা ভালোর জন্য আলামিনকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার আমরা প্রথম নিউজের পরে যেটা আসছে সেটা হলো মিজান রহমান নন্দীকে আপনারা চিনেন, দীর্ঘদিন যাবৎ লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেন। উনি বিবাহ করেছেন এক ভ্যানকুভারে অবস্থিত পাঞ্জাবি এক শাহনাজ নাম, শাহনাজের লাস্ট নাম আমরা জানি না, শাহনাজের সাথে বিবাহ হয়েছে। তার গায়ে হলুদ হয়েছে মিজান শাহিনের বাসায়, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এবং আমাদের টিভি শিউলি মিজানের বাড়িতে সেই বিবাহের অনুষ্ঠানটা শুরু হয় আর কি, গায়ে হলুদ দেওয়া আনুষ্ঠানিক পর্বটা। তারপরে ডায়মন্ড বারে পরদিন বিবাহ হয়, 5 মার্চে বিবাহ হয়, আর 4 মার্চে তার গায়ে হলুদ হয়। তা আমরা সকলে এই মিজান নন্দীর পরিবারের শুভকামনা করছি। নবদম্পতিকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দাম্পত্য জীবন সুখে কাটুক, আমরা এই কামনা করছি। প্রিয় দর্শক, তানবীর এখন হসপিটালে আছে। তানবীর 14 বছর বয়সে বাংলাদেশি ছেলে, তার ক্যান্সার আক্রান্ত হয়েছে, তার রক্ত দরকার, আপনারা সকলে রক্ত দিবেন। এই প্রসঙ্গে আমরা 5 মার্চ হসপিটালের সাথে কথা বলে দেশি রেস্টুরেন্টে আমরা বসেছিলাম। ওইখানে উদ্যোগটা গ্রহণ করেছে নাসিমা, অ্যাকচুয়ালি ডক্টর নাসিমা পান্না খান এবং আমিও উপস্থিত ছিলাম। ওইখান থেকে একটা গ্রুপ আমরা রক্ত দিয়ে আসতে পারছি। তো সেটা চিলড্রেন হসপিটালে আছে। চিলড্রেন হসপিটালটা হচ্ছে হলিউড অ্যান্ড ভার্মনের কোনায় 4650 সানসেট বুলভার্ড। আপনারা ওখানে যান, যে রক্ত প্রদান করেন ছেলেটাকে রক্ষা করুন। আত্মমানবতায় এগিয়ে আসার নজির কিন্তু বাংলাদেশের প্রচুর রয়েছে। আমাদের দেশে আজকে থেকে না, বহুদিন আগে থেকে সন্ধানী নামে মেডিকেল কলেজের একদল ছাত্রের উদ্যোগে রক্ত সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এই তানবীর আমাদেরই কারো পুত্র, কারো ভাগ্নি, আমাদের অতি আপনজন, এবং আমাদের এই বিপদের দিনে একটি পরিবারের পাশে এগিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের সবার। আচ্ছা, আশ্চর্যজনক করেছেন আমাদের সাইদুর রহমান, তার কন্যার 16 বার্থডে ছিল। সাইদুর রহমান কন্যার নাম আবিবা। উনি একটা ডিপ ফরেস্ট একটা পার্টি করেছেন, এটা আশ্চর্যজনক। কাউবয় রেস্টুরেন্ট নাম। সেখানে কোনো ক্রমে আপনি যেতে পারবেন না, ঘোড়া দেওয়া যেতে হবে। তা আমরা করোনার সেইখানে যেতে আমাদের বেশ পেতে হয়েছে। আমরা এক জায়গায় গাড়ি থামিয়েছি, সেখানে কোনো ভদ্রতার সভ্যতা আমেরিকার চিহ্ন নাই, কাঁচা মাটির মধ্যে গাড়ির, নিখাত প্রকৃতির মাঝখানে। তারপরে সেখান থেকে আমাদের ঘোড়ায় করে নিতে হয়েছে অনেক টুনেল পার হয়ে, একদম পাহাড়ের উপরে 10,000 ফিট উপরে। তো সেখানে কোনো কিছু নাই, একদম স্বাভাবিক প্রকৃতির নিয়মে বেশ কয়েকটা কটেজ আছে। একটা কটেজের মধ্যে হয়েছে সাইদুর রহমানের কন্যা আবিবার 16 বার্থডে পালিত হয়েছে। একটা ব্যতিক্রম ধর্মী অ্যাডভেঞ্চার ছিল, অর্থাৎ কোনো বিপদ ছাড়া একটা অ্যাডভেঞ্চার আপনারা করে এসেছেন। এই জন্য কিন্তু জনাব সাইদুর রহমান সাহেবকে ধন্যবাদ। হ্যাঁ, তাকে ধন্যবাদ দিতে হয়। যা হোক, এরপরে আরেকটা ভালো জিনিস, সাদ চৌধুরী আছেন, উনি আনারকুলি হোটেলের মালিক। উনি আমাকে নিমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন বলতে হয়, নিমন্ত্রণ কথাটা ঠিক হবে না এখানে, মসজিদের ফান্ড রেজিংয়ে। তো মসজিদের এটা দ্বিতীয় ফান্ড রেজিং, ওইখানে $50,000 মতো তুলেছেন এবং কিছু কমিটমেন্ট এসেছেন। প্রথম ফান্ড রেজিং হয়েছিল শ্যাটোতে মাস 2 আগে। তো গতকাল 13 মার্চ ফান্ড রেজিং অনুষ্ঠান হয়েছে। মসজিদের একটা ভালো কাজ, শুভ কাজ, আপনারা টাকা দিন, মসজিদকে সাহায্য করুন। আর ধন্যবাদ সাদ চৌধুরীকে। সাদ চৌধুরী আপনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন, সেই জন্য আমি এখানে যাওয়া। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কোথায়
মন হাওয়াতে ভাসে কোথায় বলো এত মুকুল বসন্তে হাসে শরৎ আকাশ কোথায় বলো এমন কমনীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও মাসে 13 পাবন বলো কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে 12 মাসে 13 পাবন বলো কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন ময়ূর কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে তোলে কোথায় বলো হাসে শিশু সুখী মায়ের কোলে কোথায় বলো পল্লী বধূ এমন কমনীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান। আমরা কিছু নিউজ এবং পর্যালোচনা করতে আসছি। এটা ডক্টর জয়নালের প্রথমে আরেকটা নিউজ আসছে ঢাকা থেকে, খুবই হট। সেটা হচ্ছে বাংলাদেশ হাইকোর্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের বাতিলপত্রের অনুমোদন দিয়েছেন। এতে করে দেশের সরকার এবং তার বিচার বিভাগ একজন সুনাগরিকের মৌলিক অধিকার কেড়ে নিলেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এই জন্য সরকারের বাংলাদেশ প্রধানমন্ত্রীর তীব্র নিন্দা জানিয়েছেন। উনি মনে করেন বিদেশে এই জন্য বাংলাদেশের মান হানি হচ্ছে। বাংলাদেশ আমরা একটা দুর্ভিক্ষপীড়িত দেশ মনে করতো জনগণ। এখন ডক্টর ইউনূসের কারণে রেটটা হাই হয়েছে, নোবেল প্রাইজ পেয়েছেন। তাছাড়া উনি যে গ্রামীণ ব্যাংক করেছেন, করে যে মডেল সৃষ্টি করেছে, এটা বিশ্বব্যাপী 53টা দেশে বোধহয় পরীক্ষা নিরীক্ষা চলছে। তাকে এই অপমানজনকের অবস্থা না নিলেও পারতো, বাতিল না করে। বাতিল করলে বা উনি থাকলে কি হতো, দেশের উন্নতি হতো। দেশের যে নামটা, বাংলাদেশের নামটাকে তো পরিবর্তন করে দিয়েছেন, বা বিশ্ব দুইটা জিনিসই বাংলাদেশের নামকে উজ্জ্বল করছে। একটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ, আর একটা বাংলাদেশের ক্ষুদ্র ক্রিকেটার খেলোয়াড়দের দিয়ে। 1994-এ প্যাসাডিনাতে ডক্টর ইউনূস, তখন উনি নোবেল প্রাইজ পান নাই। উনি ডক্টর একটা প্যাসাডিনায় কমিউনিটি হলে 300 আমেরিকানদের কাছে তার গ্রামীণ ব্যাংকের সাকসেস স্টোরি বলতে এসেছিলেন। সেই 300 আমেরিকার মধ্যে 2 জন লোক ছিলাম আমরা বাংলাদেশি, আমি এবং মরহুম শহীদুল্লাহ খান। তো আমার মনে হয় আমি কোনো বাঙালির কথা এমন মুগ্ধভাবে শোনার মতো আমেরিকান সিটিজেন, এটা অবশ্য এখন অনেকটা পুরাতনই। লিবিয়ায় কর্মরত 14,000 বাংলাদেশি বর্তমানে তিউনিসিয়া সীমান্তে আটকে আছে। দীর্ঘদিন ব্যাপী এই দুস্থ বাংলাদেশিরা লিবিয়া থেকে বাংলাদেশে হাজার হাজার ডলার পাঠিয়েছে। বর্তমান সরকারের বাজেটের একটা মোটা অংশই এদের রিমিটেন্স। এই দুর্দিনে বাংলাদেশ সরকার তাদের পাশে এসে দাঁড়াবে এবং যে কোনো মূল্যে তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনবে। ইন্টারেস্টিং নিউজ শুনবেন। তাদের সাথে বাংলাদেশের লিবিয়ায় নিযুক্ত অ্যাম্বাসেডর বলছে কি তাদের সাথে যোগাযোগ করতে উনি পাচ্ছেন। ভারত থেকে বাংলাদেশ সরকার 250 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে। এই মাসেই দুই দেশের সরকার ঢাকায় এর জন্য একটা চুক্তি। আমার মনে হয় বাংলাদেশ সরকার একটু ভুল করছে, কারণ গণতান্ত্রিক দেশ তো। আমাদের দেশের জনগণ সামহাও ভারত বিরোধী, এবং হাসিনাকে ভারতের সপক্ষের প্রধানমন্ত্রী বলা হয়ে থাকে। কাজেই বিদ্যুতের মতো একটা জটিল বিষয়ে উনি অন্য কোনো একটা রাষ্ট্রের সাথে চুক্তি করলে ভালো করতেন।
ভারতের সাথে বিদ্যুৎ কেনাটা আমাদের দেশের জনগণ স্বাভাবিকভাবে নেবে না। আর কোনোদিনই ভারত একটা বন্ধু প্রতিম দেশ হিসেবে আমাদের প্রমাণ করেনি, তারা একটা দাদাগিরি করে সবসময়। এতে আরো একটা জিনিস লক্ষ্য করবেন, একদিক থেকে বাংলাদেশ সরকার ভারতকে আপনার ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট করতে চায়, অপরদিকে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে চায়। কিন্তু ন্যাচারাল গ্যাস ঢাকা দিয়ে নাকি অভাব, এখানে ন্যাচারাল গ্যাস। কিন্তু বাংলাদেশ সরকারের তো মানে এটা একটা লং টার্ম প্ল্যান যে ভারতকে তারা ন্যাচারাল গ্যাস এক্সপোর্ট করবে। শামসুদ্দিন মানিক, আপনারা আমাকে সবাই চিনেন। আমি রয় গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এই পর্যন্ত প্রায় 2 শতাধিক বাংলাদেশিদেরকে আমার ল ফার্মের মাধ্যমে আইনের সহযোগিতা দিয়ে সাহায্য করেছি। আপনিও সেই সুযোগ নেন। উই আর কনভিনিয়েন্টলি লোকেটেড অ্যাট রেসিডা অ্যান্ড রস্কো। দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।